ভরা কলেজ মাঠে আদি অনুকে থাপ্পড় মারল। এটা দেখে সবাই অবাক। যে ছেলে মেয়েদের এত সম্মান করে সে কেমনে থাপ্পড় মারে। অনুর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমার তো কোনো ভুল নেই। আদি ভাইয়া কিছু না শুনে আমাকে তুমি মারতে পারলা? এই তোমার ভালোবাসা? যা ক্লাসে যা। অনু কিছু না বলে দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে ভাবতে লাগলো। কিছুদিন আগের কথা, মাঠ দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে বাজে কথা বলছিল। সেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি গিয়ে একটা থাপ্পড় মারছি। তাই ছেলেটা আমার ওড়না ধরে টান দিছে। আমি কিছু বলার আগেই আদি ভাইয়া এসে ছেলেটাকে মারতে থাকে। মারতে মারতে আধমরা করে ছেড়ে দিয়ে আমার কাছে এসে মারতে থাকে। এসব ভাবনার মধ্যে অলি এসে বলে, সরি দোস্ত, আমি যদি দেরি না করে আসতাম তাহলে এমন হতো না। অনু, তোর কোনো দোষ নাই রে, চল বসি, স্যার আসবে। বলতে বলতে স্যার এসে পড়ল। ক্লাস শেষে যখন বের হলাম, কোথাও আদি ভাইয়াকে দেখতে পেলাম না। অন্যদিন হলে আমার জন্য ওয়েট করতো। মন খারাপ করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যখন ঘরে যাচ্ছিলাম তখন মা বলল, কি রে অনু, আদি কই? মা ভাইয়ার আসতে একটু দেরি হবে বলল, তাই আমি আইসা পড়ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, এটা বলে চলে আসলাম। ফ্রেশ হয়ে খেতে আয়সা দেখি ভাইয়া খাইতেছে। এ মা, এ কখন আসলো? কি রে অনু, আয় খেতে। জি বড় মা। খাবার টেবিলে ভাইয়া একবারও আমার সাথে কথা বলল না। মনে মনে ভাবতে লাগলাম, আমার কপালে মনে হচ্ছে দুঃখ আছে। খাবার শেষ করে রুমে এসে গিয়ে বলি বারান্দায় এসে দাঁড়িয়েছি, তখনই দরজা খুলে কেউ মনে হয় আসলো। দেখা যাক এর মধ্যে আমার কাছে এসে। দেখতে যাব এর মধ্যে আমার কাছে এসে টান দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। যখন বুঝতে পারলাম তখন মুচড়ামুচড়ি শুরু করে দিয়েছি। অনু আমার কাজে বাধা দিলে এর চেয়েও খারাপ কিছু হবে। এটা শুনে আমি দমে গেলাম। 5 মিনিট পরে ছেড়ে দিল। এরপর কোনো ছেলের সাথে কথা বললে এর চেয়েও খারাপ কিছু হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি নাস্তা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি খাবার দিতেছি, তুই গিয়ে আদিকে ডেকে নিয়ে আয়। ওকে আম্মু। আমি আদি ভাইয়ের ঘরে দেখি খালি গায়ে ওপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, কি শান্তির ঘুম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর আমি গিয়ে আদি ভাইয়ার চুল ধরে দিলাম এক টান। কে রে? চোখ তুলে তাকিয়ে দেখি অনু। আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এটা বলে দিলাম এক টান। ও তাল সামলাতে না পেরে আমার বুকের উপর পড়ল। আমি যেন কোনো অজানায় হারিয়ে গেলাম। আদি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে যেন একটা ঘোরের মাঝে চলে গেছি। কতটা সময় চলে গেছে জানি না। হঠাৎ মনে হলো আম্মু ডাকতে ডাকতে এদিকে আসতেছে। তখন বুঝতে পারলাম কি করতেছিলাম। ওই ওঠ, আমাকে তো মেরে ফেলবি। ইস কি ভার। ওই তোর ওজন কত রে? আজ থেকে কম করে খাবি। ইস, আমার কি দোষ? তুমি তো আমাকে তোমার উপরে ফেলে দিলা। এখন আইসে আমাকে বলতে, ধুর, বলতেই ভুলে গেলাম। আম্মু তোমাকে ডাকে, তাড়াতাড়ি এসো। কি রে অনু, তোকে না বললাম আদিকে ডাকতে, আর তুই এখানে গল্প শুরু করতেছস? যা নিচে যা। আচ্ছা আম্মু। আচ্ছা ছোট আম্মু, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আয়, তাড়াতাড়ি আসবি। ওকে। আমি নিচে গিয়ে দেখি বড় আম্মু খাবার বেড়ে বসে আছে। বড় আম্মু। নিচে গিয়ে দেখি নবাব নন্দিনী খাবার খাইতেছে। আমি গিয়ে চেয়ারে গিয়ে বসলাম। আচ্ছা আম্মু। তারপর দুইজনে মিলে কলেজে চলে গেলাম। আচ্ছা অনু, শোন, কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি। আচ্ছা, এইটা বলে আমি কলেজের ভেতরে চলে গেলাম। আর ভাইয়া তার ফ্রেন্ডের কাছে। আমি ভেতরে গিয়ে দেখি অলি বসে আছে মাঠে। হারামি, তোর এত সময় লাগে? কতক্ষণ ধরে বসে আছি। ওকে সরি। আচ্ছা চল ক্লাসে যাই। তারপর দুজনে মিলে ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হইতাছি তখন একটা ছেলে পিছন থেকে ডাক দিল। জি, আমাকে? হ্যাঁ আপনাকে। কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? ওর নাম অনু আর আমার নাম অলি। আর কিছু? আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিছুক্ষণ ভেবে, আচ্ছা তো আপনার নাম কি? আমার নাম অনিক চৌধুরী। ও আচ্ছা, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? অনু অনিক,
ওকে এইভাবে কথা বলতে বলতে ওরা দেখতেই পেল না কেউ যে লাল চোখ করে তাকিয়ে আছে। অনু, আজ তোর কপালে দুঃখ আছে। এটা বলে আদি অনুর কাছে গিয়ে, অনু, এখানে কি হচ্ছে? আল্লাহ, আজ আমি শেষ এসব ভাবনার মধ্যেই। ভাইয়া, ও আমাদের ফ্রেন্ড। অনেক এটা বলার সাথে সাথে আদি অনুকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। কি হলো এটা অলি? কি জানি, বুঝতে পারলাম না। অনুকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। অনু, তোর সাহস হয় কি করে হলো ছেলেদের সাথে ঘেঁষে ঘেঁষে কথা বলার? আদির রাগে শরীর কাঁপতাছে। ভাইয়া, আমার কথাটা শোনো। চুপ, তুই কোনো কথা বলবি না। এটা বলে দিল এক থাপ্পড় দিয়ে অনুকে ধাক্কা দিয়ে চলে গেল। এটা তুমি করতে পারলা ভাইয়া? অনু কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আদি ওই ফাঁকা ক্লাসরুমের সামনে দিয়ে যাওয়ার সময় যা দেখলো তা দেখে আদির পায়ের নিচের মাটি সরে গেল। আদি অনু বলে দিল এক চিৎকার, অনু। কিছুক্ষণ পরে অনু, কি হয়েছে? অনুর কাছে গিয়ে, অনু প্লিজ ওঠ, প্লিজ ওঠ, প্লিজ, তোর কিচ্ছু হবে না, এই তো আমি, প্লিজ ওঠ। এটা বলে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ আগে আদি যখন ফাঁকা ক্লাসরুমের ওই দিক দিয়ে যাইতেছিল তখন দেখে যে ফাঁকা ক্লাসরুমে অনু মেঝেতে পড়ে আছে। সাব্বির, যা তাড়াতাড়ি পানি নিয়ে আয় প্লিজ, যা। তুই প্লিজ কান্না থামা, কিচ্ছু হবে না অনুর। এটা বলে পানি আনতে চলে গেল। অনু প্লিজ ওঠ। এই নে পানি। পানি ছিটিয়ে দেওয়ার পর অনু পিট পিট করে তাকালো। আমি চোখ খুলে ভাইয়াকে দেখে জড়িয়ে ধরলাম। ভাইয়া প্লিজ, আমি বাড়ি যাব প্লিজ। আমার মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। অনু আমাকে জড়িয়ে ধরলো। ভাবনার রাজ্যে হারিয়ে গেছে সাব্বিরের ডাকে হুঁশ ফিরল। আদি, আদি তোর আবার কি হলো? কিছু না। আচ্ছা সাব্বির, তুই বাসায় যা। ওকে, তুইও সাবধানে যাবি। ওকে। তারপর ওরা বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিল। তার কিছুক্ষণ পর আয়শা চৌধুরী দরজা খুলে দিল। কি রে, তোরা এত তাড়াতাড়ি বাসায় আয়সা পড়ছিস? অনুর শরীর খারাপ একটু, তাই। অনুমা, তোর কি হয়েছে? তোর চোখ মুখ এমন কেন? কিছু না বড় আম্মু, চলো ভেতরে চলো। আর আম্মু কই? তোর আব্বু ফোন দিচ্ছে, তাই রুমে কথা বলতেছে। ও আচ্ছা, আমি রুমে গেলাম। ওকে যা, আমি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি আসবি তোরা। আদি অনু ওকে বলে তারপর যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর অনু, আদি কই? তোরা আয়, খেতে আয়। তারপর অনু নিচে গিয়ে, আম্মু খেতে দাও, খুব খিদে পেয়েছে। দিচ্ছি, যা তো মা, আদিকে ডেকে আন। আচ্ছা। তারপর আমি ভাইয়াকে ডাকতে ডাকতে তার রুমের সামনে গিয়ে, ভাইয়া আসতে পারি? ভাইয়া তোমাকে আম্মু ডাকি খাবার খাওয়ার জন্য। আয়, ভিতরে আয়। ভেতরে গিয়ে আমার চোখ কপালে উঠে গেল। ভেতরে গিয়ে দেখি খালি গায়ে শুধু তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াইতেছে। অনু অন্যদিকে ঘুরে, ভাইয়া ছি, এইভাবে কেন? প্লিজ যাও, কাপড় পরে আসো। আস্তে আস্তে অনুর কাছে এসে, কেন, কি হয়েছে? প্লিজ প্লিজ ভাইয়া দূরে যাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। প্লিজ দূরে যাও। বাঁকা হেসে, আরও একটু কাছে এসে, কেন রে? অন্য ছেলেরা কাছে আসলে ভালো লাগে, তাই না? এটা বলে রাগে দূরে গিয়ে দেওয়ালে জোরে ঘুষি মারলো। প্লিজ ভাইয়া, আমার কথাটা শোনো, ও শুধু আমার ফ্রেন্ড। অনু প্লিজ যা, আমার রুম থেকে বের হয়ে যা প্লিজ। প্লিজ আমার কথাটা শোনো। অনুকে কিছু বলতে না দিয়ে, যা, বের হয়ে যা। কান্না করতে করতে ছাদে চলে গেলাম। এটা আমি কি করলাম? আবার খারাপ ব্যবহার করলাম? প্লিজ অনু, আমাকে মাফ করে দিস। না, আর না, ওকে আমার মনের কথা বলে দিব আজকেই। ভাইয়া আমার সাথে কেন এমন করে? সবসময় কান্না করতে হয়। তুমি ভাইয়া, তুমি সবসময় এমন কেন করো আমার সাথে? আমি কি খুব খারাপ যার জন্য তুমি আমার সাথে এমন করো? কান্না করে যখন এইসব ভাবনার বিভোর তখন কারো হাতের স্পর্শ কাঁধে পড়ায় পেছনে তাকিয়ে দেখি তুমি। কি হয়েছে অনু? বড় মা, তুমি এই সময় ছাদে? সেটা তো আমারও কথা, তুই এই সময় ছাদে কি করস? আসলে বড় মা ভালো লাগছে না ওর রুমে, তাই আর কি।
ও আচ্ছা, রুমে আয় তাড়াতাড়ি। ওকে বড় মা। তারপর বড় মা চলে গেল দূর আকাশের দিকে তাকিয়ে। কেন ভাইয়া আমাকে কি ভালোবাসা যায় না? দুটি নির্ণয় অভিমান ভয়ে যাব প্রিয়, অনুভূতির নাগাল পেলে ঠিকই থমকে দাঁড়াবো। তারপর নিচে নেমে গেলাম, রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। অনু, তোকে কেমনে বোঝাবো আমি তোকে কতটা চাই? নিহিত স্বপ্নের এক টুকরো জ্যোৎস্না কভু কি কারো জীবনের সমাপ্তি করেছিল? কখনো কি ভেবেছিল ছুটে যাওয়া মেঘগুলো ছুটে যেতে চায়, অজানায় হারিয়ে যেতে চায় পূর্ণতা পাবে বলে? আমি তোকে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি। সকালবেলা পাখির কিচিমিচির শব্দে ঘুম ভেঙে গেল। সোনালি রোদ যেন মেতে উঠেছে তার তাপ দিতে। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আম্মু বড় মা রান্না করতেছে, বড় আব্বু খবরের কাগজ পড়তেছে। শুভ সকাল বড় আব্বু। শুভ সকাল মামুনি, এসো নাস্তা করো। জি বড় আব্বু। কই আদের আম্মু, নাস্তা দেও। জি আনতাছি। যা তো অনু, আদিকে ডেকে নিয়ে আয়। জি আম্মু। তারপর ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া ঘুমিয়ে আছে। এই ভাইয়া ওঠো, নাস্তা খাওয়ার জন্য আম্মু ডাকতেছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার সামনে এক পরী দাঁড়িয়ে আছে। যেই না চলে যাব তখনই ভাইয়া আমার হাত ধরে দিল এক টান। টাল সামলাতে না পেরে আমি ভাইয়ার উপরে পড়ে গেলাম। তারপর ভাইয়া যা করলো, আমার দম বন্ধ হয়ে যায় অবস্থা। ভাইয়া আমাকে একটানে নিজের উপর ফেলে দিয়েছে, নিজের বাহু ধরে আবদ্ধ করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আমি যেন থমকে গেলাম, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। অবশেষে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম কি করতেছি, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ছাড়ানোর চেষ্টা করতেছি, ভাইয়া যেন আরও চেপে ধরলো। মন বলতেছে প্রিয় মানুষের ভালোবাসাটুকু লুটে নিতে, কিন্তু মস্তিষ্ক অন্য কথা বলছে। এসব ভাবনার মধ্যেই 10 মিনিট পর ছেড়ে দিল ভাইয়া। ভাইয়া তুমি এটা কি করলা? ছি, তুমি এত খারাপ, তোমার এত লোভ আমার শরীরের উপর। ছি, আমি তোমার দ্বারা এটা আশা করিনি। আমি তোমাকে ঘৃণা করি। কান্না করতে করতে চলে আসতেছি, তখন ভাইয়া বলতেছে, প্লিজ অনু, আমাকে ভুল বুঝিস না প্লিজ, আমি তোকে। আর শোনা হলো না। তার আগেই চলে আসলাম, ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। তারপর কান্নায় ভেঙে পড়লাম। কেন করলে এমন, কেন? প্লিজ অনু, আমার কথাটা শোন, প্লিজ শোন। এসব বলার মধ্যে এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। এই জল প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার জন্য। আমাকে তুই ঘৃণা করস, আমি তোর ঘৃণা নিয়ে তোর সামনে থাকতে চাই না। সকালের মিষ্টি রোদ চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেল। তারপর নিচে গিয়ে যা শুনলাম তা শুনেই যেন পায়ের নিচের মাটি সরে গেল। না, এইটা হতে পারে না, ভাইয়া চলে যেতে পারে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে গিয়ে শুনি ভাইয়া চলে যাচ্ছে। কানাডা, ফ্লাইট 10টায়, কিছুক্ষণ আগে। কি হলো, আমার ছেলেটা কেন চলে যাচ্ছে? আমার কথা কি একবারও ভাবলো না? কান্না করে। কি জানি কি হলো ছেলেটার। প্লিজ ভাবি, কান্না থামান। আম্মু কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? আদি কানাডা চলে যাইতেছে, 10টায় ফ্লাইট। ভাইয়া কোথাও যাবে না, আমি ফিরিয়ে আনবো। আমি তারপর দৌড়ে বের হতে গিয়ে শুনলাম আম্মু বলতেছে, অনু কথা শোন, আদি শুনবে না তোর কথা। অনু, তুই পারবি আমার আদিকে ফিরিয়ে আনতে? আমাকে পারতেই হবে। গেলাম আমি। তারপর একটা অটো পেলাম। মামা যাবেন এয়ারপোর্টে? ভাইয়া কেন আমাকে এত কষ্ট দাও কেন? কান্না করে করে বলতেছি। সাব্বির, আর কতক্ষণ লাগবে? 10টায় ফ্লাইট, 9টায় বেজে গেল। আর 15 মিনিট। ভাই শোন, কেন এমন করতাছস? নিজেও কষ্ট পাইতাছস, অনুকেও দিতেছস। না রে, ও কষ্ট পাবে না, ও আমাকে ঘৃণা করে আনমনে। কেন রে অনু, আমাকে ভালোবাসলে খুব কি ভুল হতো এসব ভাবনার মধ্যে? আদি চলে এসেছি, আর একবার ভেবে দেখ প্লিজ, আন্টির কথা একবার ভেবে দেখ। আমি পারবো না রে অনুর কাছে ঘৃণার মানুষ হয়ে থাকতে। মামা আর কতক্ষণ, প্লিজ তাড়াতাড়ি চালান। ও আচ্ছা। ভালো থাকিস সব সময়, আর অনু সবাইকে দেখে রাখিস। এই নিন টাকা দিয়ে
এখনও সময় আছে প্লিজ। না রে, ভালো থাকিস। 9:50 বাজে, ভালো থাকিস। এটা বলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। দৌড় দিলাম। দৌড়ে এসে সাব্বির ভাইয়াকে বললাম, আদি ভাইয়া কোথায়? অনু, তুমি এসেছো? আমি জানি তুমি পারবে আদিকে আটকাতে। ভাইয়া বলেন, আগে ভাইয়া কই? এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। শোনার সাথে সাথেই দৌড় দিলাম। ভিতরে গিয়ে সামনে হাঁটতে হাঁটতে মনে মনে বলছি, অনু তুই ভালো থাকিস। তোকে মুক্তি দিয়ে চলে গেলাম। দৌড়ে দৌড়ে কিভাবে গিয়ে দেখি আদিয়া ভাইয়া সামনের দিকে যাচ্ছে। পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম, ধরে কান্না শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন কেউ জড়িয়ে ধরলো। পিছনে তাকিয়ে আমি থমকে দাঁড়ালাম। তুই? কেন, অন্য কেউ আশা করেছিলে? আমি না হয় অন্য কেউ হলে খুশি হতে বুঝি, তাই না? আমি কি সেটা একবারও বলেছি? আর সবচেয়ে বড় কথা, তুই এখানে কেন? তোমার জন্য তো আসতে হলো। তুমি বলে কানাডা চলে যাচ্ছ। তাই তোর কি? আমি বাঁচি মরি তোর কি? হ্যাঁ, আমি কানাডা চলে যাচ্ছি। 10টায় ফ্লাইট। আমার সময় হয়ে গেছে। 9:50 বাজে। ভালো থাকিস সব সময়। তোকে খুব জ্বালাই, তাই না? আজ থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম। ভালো থাকিস। এটা বলে চলে যাচ্ছি। তখন অনু পিছন থেকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে, প্লিজ ভাইয়া আমাকে রেখে যাবে না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কান্না করে প্লিজ হাত ধরে কথাগুলো বললো। কেন যাব না? তুই কে? তোর কথা শুনে কেন যাব না? তুই না আমাকে ঘৃণা করিস? আমি চলে গেলে তো তুই শান্তিতে থাকতে পারবি। না, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমি তোমাকে ভালো। অনুকে আরও একটু জড়িয়ে ধরে, আমাকে কি বল অনু, প্লিজ অনু বল। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে নাই বা বললে ভালোবাসি, আমি বলবো ভালোবাসি। তুমি না চাইলেও ভালোবাসি। তুমি শুধু আমার। এক ঝুম বৃষ্টির রাতে তুমি শুধু আমারই হও। তুমি ভালো নাই বা বাসো, শুধু আমার হয়ে থাকবে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নির্ঘুম রাতের সঙ্গী হবে আমার। ভালোবাসবে আমাকে? অনুকে আরও একটু জড়িয়ে ধরে, ভালোবাসি প্রিয়সী। আমি শুধু তোমার। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি কি কিছু বলতে পারি ভাই? ভাবি, এটা তোমাদের বেডরুম না? লজ্জা পেয়ে সরে গেলাম। শালা দিলি তো সব নষ্ট করে। কি সুন্দর প্রেম করতেছিলাম। অনু লজ্জায় যেন লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। অনু লজ্জা পেয়ে মাথা নত করে নিচের দিকে তাকিয়ে রইল। চল আগে বাসায় যাই, তারপর তোর খবর আছে। ওকে চল। তারপর বাসায় চলে গেলাম আমরা। কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল। কেন বাবা চলে যেতে চাস? আমরা কি তোর কেউ না? প্লিজ আম্মু, কান্না থামাও। আমি কোথাও যাব না, প্রমিস। সত্যি বলতেছস বাবা? তুই জানিস না তোকে ছাড়া তোর এই 2 মা বাঁচবে না? আমি তো কেউ না, সব ভাইয়া। একদমই না, কেউ আমাকে আদর করে না। আয় আমার কাছে আয়, হাত বাড়িয়ে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আমার বড় মা। এতগুলো ভালোবাসি। আমাকে কেউ চোখে দেখে না, আমি চলেই যাই। বোকা ছেলে, আয় কাছে আয়। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আদি যেমন আমার ছেলে, তুইও আমার আরেক ছেলে। আচ্ছা বস, আমি নাস্তা দিচ্ছি। আজ না, অন্য দিন। আজ কাজ আছে, আসি, বাই। আচ্ছা আসবি কিন্তু। ওকে আন্টি। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আম্মু আমি রুমে যাচ্ছি, একটু কফি পাঠিয়ে দিও প্লিজ। ওকে। অনু পাশ দিয়ে যাওয়ার সময় কানে কানে, অনু কফিটা তুই নিয়ে আসবি, এটা বলে চলে গেল। অনুমা, তোর জন্য ছেলেটা বাড়ি ফিরে আসলো। প্লিজ কান্না থামাও। ও ভাইয়া তো কফি চাইলো। আমি করে দিতেছি। তারপর রান্নাঘরে চলে গেল কফি করতে। অনু তুই বস সোফায়, আমিও যাই রান্না বসাই। ওকে। তারপর আমি সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর, অনু অনু যা তো, আদিকে কফিটা দিয়ে আয়। কফিটা নিয়ে ভাইয়ার রুমের সামনে এসে থেমে গেলাম। বুক ধুকপুক করতেছে। নিজেকে অনেক বুঝিয়ে দরজায় টোকা দিলাম। ভাইয়া আসবো বলার সাথে সাথে হাত ধরে দিল এক টান। এত সময় লাগে একটা কফি নিয়ে আসতে? ভাইয়া শোনো। ঠোঁটে আঙুল রেখে হুশ, আরও একটু জড়িয়ে ধরে। ভালোবাসি প্রিয়সী।
আমিও ভালোবাসি। আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। অবশেষে চোখ বন্ধ করে ফেললাম। এ যেন নতুন অনুভূতি। প্রিয় মানুষকে আপন করে পাওয়ার জন্য আলাদা এক শান্তি আছে। প্রিয় মানুষের স্পর্শগুলো যেন আমাকে পাগল করে দিল। আমিও তার ভালোবাসায় হারিয়ে গেলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। আরও একটু কাছে গিয়ে যতটা কাছে গেলে একজন অন্যজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। প্রিয়সী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাতে আসক্ত। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি শুধু তোমার, তুমি শুধু আমারই হও। লজ্জা পেয়ে ভাইয়ার বুকে মুখ কচে দিলাম। অনুর লজ্জা আরও একটু বাড়িয়ে দিতে, লজ্জা পেলে তোমার গাল যেন লাল টমেটো হয়ে যায়, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। গালে অনুর গোল ঘষতে ঘষতে। ইস, তুমি খুব খারাপ, আমাকে শুধু লজ্জা দাও। বুকে মুখ ঘষতে ঘষতে বললাম। তাই আমি খুব খারাপ? ওকে একটু খারাপ করি তাহলে, যেই না মুখটা একটু ঠোঁটের কাছে নিয়ে গেছি। বাজে লোক, এটা বলে ধাক্কা দিয়ে দৌড়ে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে ঘন ঘন শ্বাস ফেলে, প্রিয় তুমি শুধু আমারই হও। পাগলি একটা, বিছানায় গাইলিয়ে দিয়ে, প্রিয়সী ভালোবাসি ভালোবাসি, তুমি শুধু আমারই হও, তুমি শুধু আমার, একান্ত আমার। রাতে খাবার টেবিলে কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সবার জন্য। কি সারপ্রাইজ বড় আব্বু? বলো বলো প্লিজ। আরে বোকা মেয়ে, বললে কি আর সারপ্রাইজ থাকবে? আদি কাল দুপুরে বাসায় থাকবে। কেন আব্বু? থাকতে বলেছি, থাকবে। ওকে। অনু, কাল তুমিও কলেজে যাবে না। ঠিক আছে। তারপর সবাই খাওয়া শেষ করে যার যার রুমে গেলাম। আদি যাওয়ার সময়, অনু কানের কাছে মুখ নিয়ে 10 মিনিটের মধ্যে ছাদে যাবি, এটা বলে চলে গেলাম। আরে ভাইয়া শোনো, ধুর, কিছু না শুনেই চলে গেল। অনু, যা রুমে যা, ঘুমিয়ে পড়। তারপর রুমে চলে আসলাম। ভাইয়া কেন ছাদে যেতে বললো? এসব ভাবনার মধ্যে ফোনে একটা মেসেজ এলো। টুং শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখি ভাইয়ার মেসেজ। অনু, তুই 2 মিনিটের মধ্যে ছাদে না আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। হাই আল্লাহ, ধুর, ফোনটা খাটে রেখে চলে আসলাম ছাদে। ছাদে পা রাখার সাথে সাথে আমি থমকে গেলাম। ওয়াও, এত সুন্দর করে ছাদটা সাজানো, লাল নীল বাতি, পুরো ছাদটা সাজানো। ছাদের মাঝখানে ছোট্ট একটা টেবিল, টেবিলের উপরে একটা কেক, তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে দেওয়া, জাস্ট অসাধারণ। ফোনে আরও একটা মেসেজ এলো। প্রিয়সী ভিতরে এসো। আমি এক পা দুপা করে ভেতরে গিয়ে আরও অবাক হয়ে গেলাম। আমার উপরে মনে হচ্ছে গোলাপের বৃষ্টি হচ্ছে, গোলাপের পাপড়ি পড়তেছে আমার উপর। হঠাৎ শুনতে পেলাম ভাইয়ার কিছু কথা। পুকুর পাড়ে বিকেল নামা আলো, আমার সাথে হাঁটছো তুমি, লাগছে ভীষণ ভালো। পাতার গানে আবেগ ছোঁয়া আলো, আমার ভিতর উড়ছো তুমি মধুর ক্ষণে ক্ষণে। আমি জানি না কেমনে ভালোবাসার কথা বলে, আমি শুধু জানি আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসবে কি তুমি আমায়? হবে কি তুমি আমার সাথে 100 ভোর হাঁটবে? হবে কি তুমি আমার একান্ত? নিবে কি তুমি আমাকে? বাসবে কি ভালো আমায়? ভালোবাসি ভালোবাসি তোমায় শুধু, ভালোবাসবে কি আমায়? দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, কান্না করে, তুমি আমাকে এত ভালোবাসো? আমিও তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, কান্না করে বলতে লাগলাম। আরে পাগলি, কান্না থামাও। বাহু ডোরে আবদ্ধ করে শুধু কান্না করলে হবে? কেকটা তো কাটতে হবে। তারপর কেক কেটে ভাইয়াকে খাওয়ালাম, ভাইয়াও আমাকে। শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসি, চলো এখন রুমে চলে যাই। চলো। তারপর রুমে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো। তোমাকে হারানোর ভয়ে কত রাত জেগে কাটিয়ে দিছি। সকালবেলা মিষ্টি রোদ চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল। আম্মু, তোমাকে কতবার বলেছি জানালার পর্দা সরিয়ে দিও না। উঠ তাড়াতাড়ি, তোর সারপ্রাইজ চলে এসেছে। সত্যি? চলো চলো। দৌড়ে বের হতে গিয়ে, আরে ফ্রেশ হয়ে আয়, আমি গেলাম। ওকে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে তো আমি অবাক। আব্বু বড় আব্বুর সাথে সোফায় বসে গল্প করতেছে। আমি দৌড়ে গিয়ে আব্বু চিৎকার করে ডেকে উঠলাম, গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন আছো আব্বু? হ্যালো, আমার মাটা কেমন আছে? বলবো না, আমি অভিমান করেছি। তুমি আসবে আমাকে একবারও বলো নাই। নিচে নামতে নামতে, আরে বোকা,
তোমাকে বললে সারপ্রাইজ থাকলো নাকি? তার মানে তোমরা সবাই জানতে, সবাই একসাথে? মা, আমি কি তোমাকে বলতে না করেছি? বললে কি আর তোমার অবাক হওয়া মুখটা দেখতে পারতাম? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার চকলেট কই? ওকে। আচ্ছা আমি একটু বাহিরে যাচ্ছি। দাঁড়াও, কথা আছে। কি কথা ছোট আব্বু? কি? আমি বলছি। তারপর আইহান চৌধুরী যা বলল তা শুনে আদির রাগে চোখ লাল হয়ে গেল। কি? এটা হতে পারে না। আদি, আমি আর তোমার ছোট আব্বু অনুর বিয়ের বিষয়ে কিছু বলতে চাই। কাল দুপুরে অনুকে দেখতে আসবে। মানে কি অনুর বিয়ে কার সাথে, আর এখনই কিসের বিয়ে? ছেলে খুব ভালো, আমার বন্ধুর ছেলে অনিক চৌধুরী। অনুদের কলেজে পড়ে, অনুও চেনে, ওরা নাকি ফ্রেন্ডস, একসাথে পড়ে। তাই অনুর ওকে না করার কোনো কারণ নেই। এখন তুই কি বলিস? এই বিয়ে হতে পারে না, অনু শুধু আমার, অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। মানে কি অনু? তোমার মানে? আদি, ভুলে যেও না অনু তোমার বোন হয়। আর অনু আজই থাকলে তোমার কি সমস্যা? কারণ আমি অনুকে ভালোবাসি। অনু শুধু আমার, ওর অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। আমি অনুকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, শেষ কথা। আদি, এসবের মানে কি? এটা কি ধরনের ব্যবহার? ঠিক করে কথা বলো। সরি ছোট বাবা, হাত জোর করে প্লিজ আব্বু, আমি অনুকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি ছেলে হিসেবে খুব খারাপ? আদি, তুমি ভাবলে কেমনে তোমার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেব? ভাই, তুই এসব কি বলছিস? আমার ছেলে কোন দিক দিয়ে খারাপ বল আমায়। না, এখানে খারাপের বিষয় না। তুমি কেন বুঝতে পারছো না ভাই? অনুর মতো থাকতে হবে। আমি অনু একে অপরকে ভালোবাসি। অনু, অনু চিৎকার করে, মামনি কোথায় তুমি? নিচে এসো। আসিফ চৌধুরীর চিৎকার শুনে আয়শা চৌধুরী, অনিতা চৌধুরী, অনু সবাই নিচে নেমে আসলো। জি আব্বু, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে কাল পাত্রপক্ষ দেখতে আসবে। তোমার কি ৭৭ বলার আছে? বলো মামুনি, কিছু বলার থাকলে। আদির দিকে তাকালো। আদিও আমাকে বলতে ইশারা করলো। আব্বু, বড়াব্বু, আমি আদি ভাইয়াকে ভালোবাসি। বিয়ে করতে হলে ভাইয়াকেই করব। সরি, আমাকে ক্ষমা করবে। কিছুক্ষণ নীরবতা পর উচ্চ স্বরে হাসির রোল পড়ে গেল। আইহান চৌধুরী হাসতে হাসতে, আরে বোকা, আমরা সবাই জানি তোমরা একে অপরকে ভালোবাসো। তোমাদের মুখে শোনার জন্য এত নাটক। মানে সব নাটক ছিল সবার, তোমরা রাজি সবাই? বোকা মেয়ে, হ্যাঁ আমরা সবাই রাজি। অনু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। আচ্ছা ভাইজান, কাল সন্ধ্যায় গায়ে হলুদ, পরের দিন বিয়ে, কি বলেন? আচ্ছা, তাহলে কত কাজ, সবাইকে দাওয়াত দিতে হবে, বাজার করতে হবে। চলো চলো। আপা চলো, আমরা সব কাজ গুছিয়ে রাখি। চল। অনুর পাশ দিয়ে যাওয়ার সময় কানে কানে বলল, আমার রুমে আয়। বলেই হাঁটা ধরল। অনু পেছনে পেছনে রুমে চলে গেল। যেই না রুমে পা রাখলো, আদি এক টান দিয়ে বুকের ওপর ফেলল। আমিও ভাইয়ার বুকে মাথা গুছলাম। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আদি ভাই আমাকে ছেড়ে দিয়ে বলল, নিচে চল, বৃষ্টি নামছে। আমি বললাম না, আজ বৃষ্টি বিলাস করব। একদম না, কাল বিয়ে, আজ জ্বর আনার চিন্তা। ভাইয়ার কথাই হেসে ফেললাম। তুমি তো আছো আমার জ্বর ভালো করার জন্য। আমি বৃষ্টিতে ভিজতেছি, আর আদি ভাইয়া সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আদি ভাই আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আমি আবেশে চোখ বুজে ফেললাম। বৃষ্টি স্নাত সন্ধ্যায় প্রিয় মানুষের বুকে যে এত সুখ খুঁজে পাওয়া যায়, আর কোনো কিছুতেই সেই সুখ নেই। সকালের মিষ্টি রোদে চোখ মুখ পোড়ায় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে শুনতে পেলাম নিচে চেঁচামেচির শব্দ। আমার কাজিনরা হাসি ঠাট্টা করতেছে। কি বজ্জাত, আমাকে রেখে মজা করতেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। অনুমা উঠ, এখন ঘড়িতে দেখ কয়টা বাজে, তোর জন্য সবাই ওয়েট করতেছে। ও আম্মু, আসতে বলো, আমি উঠছি। তুমি নিচে যাও, আমি যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। ওকে। তারপর আম্মু নিচে চলে গেল। আজ দিনটা আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে। যাকে ভালোবাসি তাকে পাবো। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আনন্দটাই আলাদা। ভাইয়া, তুমি আমার সেই ভালোবাসা যা আমি কখনো ভুলতে পারবো না।
তুমি শুধু আমারই হও। ফ্রেশ হয়ে রুমে এসে লাল টকটকে শাড়ি পরে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে চোখে কাজল দিয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিলাম। না, বেশ ভালোই লাগতেছে। তারপর নিচে গিয়ে দেখি আমার কাজিনগুলা ভাইয়া চারপাশে বসে গল্প করতেছে। ভালো ভালো, ভাইয়াকে পেয়ে আমাকে সবাই ভুলেই গেছে। মন খারাপ করে বললাম। আমার কণ্ঠ শুনে সবাই শরীর দিকে তাকালো। আমাকে দেখে ভাইয়া তো মনে হয় থমকে গেছে। রিমি আপু, তুমিও আমাকে ভুলে গেলে? বোকামে ভুলবো কেন? তোকে অনেক ডাকাডাকি করলাম, উঠলি না, তাই ফুপি বলল সে ডেকে তুলবে। এই দিকে আদির যেন হুম নেই। অনুকে দেখে বলতেছে, বুকের বাঁ পাশে হাত রে। প্রিয়সী আমাকে পাগল করে ছাড়বে। আমার এই পাগলামোর জন্য ভুল কিছু যদি করে ফেলি, আমাকে ঘায়েল করার জন্য তোমার জন্ম। আদিকে খোঁচা মেরে, আদি কোন রাজ্যে তলিয়ে গেলি? বতো তোর রুমে নিয়ে মন ভরে দেখিস। এভাবে তাকিয়ে আমাদের মতন সিঙ্গেলদের কেন কষ্ট দিস? ইস, আমাদেরও যদি একখানা জামাই থাকতো। হায়। মন খারাপের নাটক করে নিধির কথা শুনে মাইশা, আকাশ, রিমি, সাব্বির হাসতে শুরু করলো। নিধি আর রিমি আদি আর অনুর ফুপির মেয়ে, আর মাইশা আদির মামার মেয়ে। আকাশ হলো অনুর খালাতো ভাই। সাব্বিরকে তোজবাই চিনেন, আদিল বেস্ট ফ্রেন্ড। ওদের কথা শুনিয়ে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। ধুর, তোরাও না দেখতে দিলি কই? আর দাঁড়া, নিধি ভবিকে বলতেছি তোর জন্য ছেলে দেখতে। ভাই দেখ দেখ, আমার জন্য দেখিস। অনেক গল্প হয়েছে, এখন আয় তাড়াতাড়ি নাস্তা খা। পার্লারের মেয়েরা চলে আসবে আবার, কত কাজ। সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়লো। যেই না অনু রিমি পাশে বসবে, অমনি আদি ইশারায় ওর পাশে বসতে বলল। অনু বিনা বাক্যে আদির পাশে বসে পড়লো। কিছুক্ষণ পর খাওয়ার মাঝে অনুভব করলাম হিটা হাত শাড়ি ভেদ করে উদাম পেটে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। আমার আর বসতে বাকি রইল না এই কাজ কার। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসতেছে। আস্তে করে বললাম, অসভ্য। ও তাই, তাহলে আরেকটু অসভ্য কাজ করি। বাঁকা হেসে স্পষ্ট কথাগুলো আরও একটু বাড়িয়ে তাড়াতাড়ি নাস্তা খেয়ে রুমে চলে গেল। অনুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কি হলো অনু, এমন দৌড়ে কেন চলে গেলে? আরে ইয়ার, ও তো এমনই, শুধু দৌড় আর ঝাঁপ। রিমি, নিধি কই তোরা? পার্লারের মেয়েরা চলে এসেছে। পার্লারের মেয়েগুলোকে আসেন, আমার সাথে আসেন। অনু রুমে নিয়ে গেল। অনুকে সাজানো শুরু করলো। আদি কই হলো? তাড়াতাড়ি আয়, সবাই চলে এসেছে। এই তো শেষ, তারপর বেরিয়ে আসলাম। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। তারপর নিচে নিয়ে গিয়ে মঞ্চে বসিয়ে দিল আকাশ আদিকে। রিমি, নিধি, মাইশা, অনুকে সাজানো হলো তোদের? হ্যাঁ, আসো। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। হলুদ রঙের শাড়িতে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে পড়া কাজল, আইলাইনার দেওয়া মোটা করে, হাতের কাচের চুড়ি। রুমে এসে অনুকে দেখে বলল, চলো চলো নিচে নিয়ে চলো এবার। তারপর রিমি, নিধি, মাইশা ওরা অনুকে নিচে নিয়ে আসতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় আকাশ অনুকে নিয়ে কই আসে? আমার চোখ তো শুধু অনুকে খুঁজতেছে। ভাই, আমার শরীরের দিকে তাকাও। সিঁড়ির দিকে তাকিয়ে যেন কথা হারিয়ে ফেলেছি। এ কাকে দেখছি? হলুদ পরি, হলুদ শাড়ি, লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, মোটা করে কাজল দেওয়া। মনে হচ্ছে স্বর্গ থেকে হলুদ পরি নেমে আইছে। আকাশের ডাকে হুঁশ ফিরল। ভাই কমিয়ে দেখ, লোকজন তোদের দিকে হাসাহাসি করতেছে। ভাইয়াকে দেখে আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে। তারপর অনুকে নিয়ে আদির পাশে বসিয়ে দেওয়া হলো। একে একে সবাই হলুদ দেওয়া শেষ করলো। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর অনু রুমে চলে যেতে চাইলো। আম্মু, আমি রুমে গেলাম। ওকে। রুমে যাওয়ার সময় হাত ধরে টান দিয়ে কে যেন এক ফাঁকা রুমে নিয়ে গেল। দেওয়ালে চেপে ধরলো। অনু রুমে যাওয়ার সময় হাত ধরে টান দিয়ে কে যেন এক ফাঁকা রুমে নিয়ে গিয়ে দেওয়ালে চেপে ধরলো। কে 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 কে? প্লিজ কথা বলো, আমার খুব ভয় লাগছে।
অনু পাখি, আমি তোমার আদি। 2 গাল স্পর্শ করে বললাম, আমার পাখি তুমি ভাবলে কেমনে আমি তোমাকে হলুদের রঙে রাঙাবো না? গালে হলুদ লাগাতে লাগাতে কথাগুলো বললাম। হলুদ পরি আমি তোমায় আসক্ত। শাড়ি ভেদ করে মেয়েদিন পেটে হলুদ লাগাতে লাগাতে বললাম, অনু আমার স্পর্শে বারবার কেঁপে উঠল। ভাইয়ার স্পর্শেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই এক অজানা অনুভূতি। আবেশে চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করতে লাগলাম প্রিয় মানুষের স্পর্শ। হলুদ পরি আমার ঘুম হারাম করে কি শান্তি পাও তুমি? তোমাতে আসক্ত হয়ে আমি যেন মরণকে জয় করে নিয়েছি। তোমাকে ছাড়া মরতে পারবো, বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। আমি জানি তো আমার হলুদ পরি আমাকে ছাড়া থাকতে পারবে না। অনুকে লজ্জা দেওয়ার জন্য পরি তোমার কাছে একটা জিনিস চাই, দিবে আমাকে? প্লিজ, না করবে না। নেশা ধরা চোখে বললাম। আরও একটু জড়িয়ে ধরে বললাম, আমায় কি চাই তোমার? আমার মিষ্টি চাই বউ। ভাইয়ার মুখে প্রথম বউ ডাক শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। এ এক অন্যরকম অনুভূতি। মিষ্টি তো আমার কাছে নেই। কিছুক্ষণ ভেবেও তুমি দাঁড়াও, আমি নিচে গিয়ে মিষ্টি নিয়ে আসি। এটা বলে যেই না এক পা বাড়ালাম, তখনই হ্যাঁচকা টান দিয়ে ভাইয়া অনেকটা কাছে নিয়ে বলতে লাগলো, ঠোঁটের দিকে তাকিয়ে, আমার ওই মিষ্টি চাই, তোমার ওই মিষ্টি সকল মিষ্টিকে হার মানায়। লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে, প্লিজ ভাইয়া, আজ না। শোনো, সবুরে মেয়া ফলে, বুঝতে পেরেছ? ও তাই অনু পরি, চালাক হয়ে গেছো। ওকে, তোমার কথাই থাকলো, রাতে কোনো ছাড়াছাড়ি নাই। এটা বলে যেই না একটু সরে দাঁড়ালো, অনু সেই পাকে ভো দৌড় যাওয়ার সময় বলে গেল, আমি কাচুমাচু করে, সেটা রাতে দেখা যাবে পাগলি। সন্ধ্যায় অনুকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। অলি আসুন আপু, আপনার সাথে আসুন। অলি আসুন আপু, আমার সাথে আসুন। তারপর অলি, অনুর বেস্ট ফ্রেন্ড, মেয়েগুলোকে নিয়ে অনুর রুমে চলে গেল। আদির রুমের সামনে এসে, আদি কই হলো তোর? আয় ভিতরে আয়। তোকে যা লাগতাছে আমি তো ফিদা হয়ে গেলাম। শালা চুপ কর, চল এখন। চল। তারপর দুইজনে নিচে চলে যায়। অনুর মা, অনুকে নিয়ে এসো। তারপর আনুকে আনতে উপরে চলে গেল। কই হলো তোদের? এই তো শেষ। এসো ভেতরে এসো, দেখে বলো তো কেমন লাগতেছে তোমার মেয়েকে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। চল এখন, কাজী সাহেব চলে এসেছে। তারপর অনুকে নিয়ে নিচে আসতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের নুপুরের ঝুমঝুম শব্দে সবাই সিঁড়ির দিকে তাকায়। আদি তাকানোর সাথে সাথে থমকে যায়। এ কাকে দেখছে? আসমান থেকে নেমে আসা পরী। তার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইনেলার কাজল মোটা করে দেওয়া। এইটুকু সাজে আদির কাছে অনুকে আকর্ষণীয় ও মায়াবতী লাগছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদের জ্যোৎস্না। আদি বুকের বাঁ পাশে হাত রেখে, প্রিয়সী, তোমার ওই সুন্দর ডাগর চোখের মায়ায় পড়েছি, তোমার ওই মায়াবী মুখের মায়ায় পড়েছি। এসব ভাবনার মধ্যে সাব্বির আদিকে গুঁতা দিয়ে আদি সাব্বিরের ডাকে হুঁশ ফিরে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে কেউ নেই। পরে পাশে তাকিয়ে দেখে অনু তার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ইস, আজ ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। ছেলেদেরও এত সুন্দর লাগে জানা ছিল না। ইস, পুরোই টমেটো লাগতেছে। মনে হচ্ছে সস লাগিয়ে খেয়ে ফেলি। অনুর একটু কাছে গিয়ে কানে কান লাগিয়ে বললাম, ইস বউ, এমন করে তাকিয়ে থেকো না, এইখানে লাগে তো। ভাইয়ার কথাই হুঁশ ফিরল। তারপর সব কিছু মেনে বিয়েটা সম্পূর্ণ হলো। তার সাথে পূর্ণতা পেল আদি অনুর ভালোবাসা। এভাবেই যেন সকল ভালোবাসা পূর্ণতা পায়। মাইশা, রিমি, অলি ওরা সবাই মিলে অনুকে আদির রুমে বসিয়ে দিয়ে আসলো। বাইরে চলে যাওয়ার সময়, ওই তোমরা প্লিজ আমাকে একা রেখে চলে যাইও না। ওরে আমার বেস্টু, তোমার জন্যই তো আদি ভাইয়া আছেন। ভাই কিসে? আদি রুমে যাওয়ার জন্য উপরে রুমের সামনে দেখে সব মেয়েরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? সরো, আমি ভিতরে যাব। এত তাড়া কিসের? বউ তো আর পালিয়ে যাচ্ছে না। টাকা ছাড়ো, ভিতরে যাও। বাঁকা হেসে, কিসের টাকা? আমাদের টাকা দিলেই ভেতরে যেতে পারবা, এর আগে না। ওকে, কত চাই?
বেশি না, 10,000। কি এত কেন? আমার বউ, আমার ঘর, টাকা তোদের কেন দিব? ওকে, না দিলে চলো সবাই। আজ আর ভাইয়া ভেতরে যেতে চায় না, চাবি দেখিয়ে। ওকে, এই নে টাকা, এবার তোদের রাস্তা মাপ। তারপর চলে যাওয়ার পর আদি রুমের ভেতরে গিয়ে দেও রাখে। বিছানার মাঝখানে এক পরী বসে আছে। দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি আদি নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দিকেই এগিয়ে আসতেছে। এগিয়ে এসে অনুর দিকে তাকিয়ে বলে উঠলাম, তুমি কোন নেশায় আসক্ত করলে প্রেয়সী? কানে কানে ফিসফিস করে বললাম, আমি যে তোমাতে ডুবে যেতে চাই। দিবে কি সেই অধিকার? পাবো কি আপন করে তোমায়? লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে দেই। আদি যেন অধিকার পেয়ে গেল। অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে হারিয়ে যাই ভালোবাসার রাজ্যে। পূর্ণতা পেল আমাদের দুইটি ভালোবাসার মানুষ। এভাবে যেন পূর্ণতা পায় সকল ভালোবাসা। সকালে মিষ্টি রোদে চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে চোখ খুলে দেখি রুমটা অপরিচিত লাগতেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে করার চেষ্টা করলাম। পরে মনে পড়লো, হ্যাঁ, আমার তো কাল বিয়ে হয়ে গিয়েছে। আমি এখন আদি ভাইয়ার বউ। উঠতে গিয়ে বাঁধলো আরেক বিপদ। উঠতে পারতেছি না, শরীরে ভারী ভারী লাগছে। পরে মাথায় একটু ওপরে তুলে দেখি ভাইয়া আমাকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাইছে। ইস, মনে হচ্ছে 1000 বছর এভাবেই দেখে কাটিয়ে দেই। ইস, খুব ইচ্ছে করতেছে ভাইয়ার ওই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে। আরে আমি এত কেন ভাবতেছি? জামাই আমার তো, আমি কেন একটু ঠোঁট ছোঁয়াতে পারবো না? আর ভাইয়া তো এখন ঘুমাইতেছে। যেই ভাবা সেই কাজ। আমি আদি ভাইয়ার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলাম। আবার গালে স্পর্শ করে যখন অনকে সরিয়ে উঠতে নিব, তখনই আদি ভাইয়া হ্যাচকা টান দিয়ে আবার ওনার ওপরে ফেললো। অনুকে জড়িয়ে ধরে, কি জান পাখি আমার, ঘুমানোর সুযোগ নিলে তোমার ইচ্ছে হলে যখন তখন কিস করতে পারো, আমার কোনো প্রকার সমস্যা নেই। তার মানে তুমি জেগেছিলে? ইস ভাইয়া, তুমি খুব খারাপ। ধর বজ্জাত একটা। ছাড়ো ছাড়ো তো, আমি উঠবো। উঠবে তো জান আগে, আমার মিষ্টি পাই, তারপর দোষটা তো তোমার। আমাকে না জাগালেও পারতে। আর কি বললে আমি খারাপ? তো একটু খারাপ করি। প্লিজ এখন না, প্লিজ উঠবো, সরো তো। আদি আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে সারা মুখে স্পর্শ করে আরও বলবে খারাপ নাকি কম হয়েছে, অনুকে লজ্জায় ফেলার জন্য। আচ্ছা, তোমার ঠোঁট এত ফোলা কেন? লজ্জা পেয়ে আদির মুখে মুখ বুজে দিলাম। অসভ্য লোক। প্লিজ এখন ছাড়ো, ফ্রেশ হতে হবে তো। আচ্ছা চলো দুইজনে একসাথে ফ্রেশ হই, কি বলো? না, জানবো, আমি একাই যাব। ধুর, সরো। তারপর অনু দৌড়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। পাগলি বলেই আদি আবার ঘুমিয়ে পড়ল। তারপর অনু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে কেউ ওঠে নাই। তাই ও রান্নাঘরে গিয়ে ভাবলো কি রান্না করা যায়। কিছুক্ষণ ভেবে, হ্যাঁ পেয়েছি, রুটি আর গরুর মাংস ভুনা। অনুর পিছন থেকে ডেকে উঠলো অনুর মা, তুমি রান্নাঘরে কেন? যাও যাও, আমি সব করে নিচ্ছি। মন খারাপ করে বললাম, কেন বড় মা, আমি কি রান্না করতে পারবো না? করি না একটু প্লিজ। পাগলি মেয়ে আমার, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আচ্ছা তুই কি কি রান্না করতাছস? রুটি আর গরুর মাংস ভুনা। ওকে, তুই রুটি বেল, আমি মাংস ভুনা করি, কেমন? না না, তা হচ্ছে না। আজ আমি সব রান্না করব। তুমি যাও তো, যাও। পাগলি মেয়ে। আচ্ছা যাচ্ছি, কিন্তু সাবধানে করবি সব, কেমন? ওকে। তারপর মাইশা চৌধুরী চলে গেল। আদি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার আম্মু রান্নাঘর থেকে হাসতে হাসতে বের হচ্ছে। আম্মু, তুমি হাসতেছো কেন? আর বলিস না পাগলি মেয়ে, অনু রান্না করতে গেছে রুটি আর গরুর মাংস ভুনা। কি বলো? আজ আর তাহলে খাবার না খেয়ে থাকতে হবে? আদি, সবসময় অনুর সাথে এমন করবি না। অনু যে রান্নাঘরে গেছে এতেই অনেক। তারপর আয়শা চৌধুরী চলে গেল। আদি রান্নাঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। আদি দেখে যে অনু
পাক্কা রাঁধুনির মতো শাড়ির আঁচল কোমরে গুজে রুটি বেলতেছে। আদি পেছনে গিয়ে দাঁড়িয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরলো। হঠাৎ স্পর্শে কেঁপে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া। অনু কিছু বলবে তার আগেই আদি নেশালো গলায় বলল, হুশ, কোনো নড়চড় না। অনু আদির কথায় থম থম খেয়ে গেল। আসলে আদি যা বলতেছে তার নেশার ঘোরে বলতেছে। অনু কিছু বলতে যাবে তার আগেই আদি অনুর কোমরটাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অনুজান, এই প্রেম প্রেম খেলা খুব তাড়াতাড়ি শিখাবো। বাঁকা হেসে অনু অবাকের সপ্তম পর্যায়ে গিয়ে লজ্জায় লাল নীল হতে শুরু করলো। মানে এই বজ্জাত লোক এইসব ভেবে রেখেছে? শুধু শুধু বিয়ের আগে নাটক করতো, কিচ্ছু বোঝে না। মনে মনে বজ্জাত লোক এই ছিল তোর মনে মনে? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি আদির পেটে কোনোই দিয়ে গুঁতা দিয়ে, সরো প্লিজ, আমাকে অনেক কাজ বাকি। আহ বেবি, এইভাবে কেউ জামাইকে গোতা দেয়? পেটে হাত দিয়ে স্পর্শ কর। অনু তাড়া দিয়ে বলল, ছাড়ো প্লিজ, তোমার জন্য আমার এখনো পরোটাই হয়নি। আদি ছাড়ল না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এইভাবে হবে না, চল তোকে অন্য পদ্ধতিতে পরোটা বানানো শিখাই। আপনার পদ্ধতিগুলো আপনার মতোই বাজে হবে, তা তোমার বলার ভঙ্গিমা দেখেই বুঝেছি। দূর সরো তো। আদি কোমর না ছেড়ে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। অতপর আদি অনুর দুই হাতের মাঝে নিজের হাত রেখে রুটি বেলতে লাগলো। প্লিজ ভাইয়া ছাড়ো প্লিজ। ওকে, এখন ছাড়তেছি, কিন্তু রাতে কোনো ছাড়াছাড়ি নাই। আমি সব রান্না শেষ করে সবাইকে ডেকে আনলাম খাওয়ার জন্য। অনুমা কি রান্না করেছো? রুটি আর গরু মাংস ভুনা। ও তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি দেও। তারপর সবাইকে খাবার দিল। সবাই অনেক প্রশংসা করলো, শুধু আদি বাদে। তাই অনুর মন খারাপ হয়ে গেল। সবার খাওয়া শেষ করে রুমে চলে গেল। অনু সব গুছিয়ে রাগ করে রুমে না গিয়ে সোফায় শুয়ে পড়ল। ঘুমের মধ্যে অনুভব করতেছি কে যেন কোলে তুলে নিল। মাঝরাতে অনুভব করলাম কে যেন এক টানে কোলে তুলে নিল। অনু ঘুমের মধ্যে অনুভব করতেছে লোকটি খুব গভীরভাবে জড়িয়ে ধরে কই যেন নিয়ে যাইতেছে। আদি অনুকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে অনুকে গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনু আবেশে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়াই ঘুম ভেঙে গেল আদির। পিট করে তাকিয়ে দেখে অনু ওর বুকে বাচ্চাদের মতো চুপটি করে ঘুমিয়ে আছে। কি মায়াবী লাগছে আদির, মনে হচ্ছে সারা জীবন এইভাবে তাকিয়ে থাকতে পারতো। অনুকে আস্তে আস্তে বুক থেকে যেই না সরাবে তখনই অনু আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তা দেখে আদি অনুকে ডাকতে লাগলো, এই পাগলি উঠো, ফ্রেশ হবো তো, অফিসে যেতে হবে তো, প্লিজ উঠো বউ, দেখো কয়টা বাজে। আদি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30। বউ উঠো। প্লিজ আর একটু ঘুমাই না, 10 মিনিট প্লিজ। পাগলি, আমাকে অফিসে যেতে হবে, তুমি ঘুমাও আমাকে ছেড়ে। অনু এবার উঠে বসলো। সেই সুযোগে আদি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আদি ফ্রেশ হয়ে এসে দেখে অনু একইভাবে বসে আছে। তা দেখে আদি বলল, কি হলো, উঠবা না? কলেজে যাবে তো নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি অফিসে যাওয়ার সময় তোকে কলেজের সামনে নামিয়ে দিয়ে যাব। ওকে, জাস্ট 5 মিনিট। ওকে, আমি নিচে গিয়ে ওয়েট করতেছি। তারপর আদি নিচে চলে গেল আর অনু ফ্রেশ হতে চলে গেল। আদি নিচে গিয়ে আয়শা চৌধুরীকে বলল, মা তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যেতে হবে। মা কি হলো? বস, আমি নাস্তা করে আসতাছি। তারপর অনু ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে বলল, ভাই আমি রেডি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আদি অনুর দিকে তাকিয়ে চোখ আটকে গেল। গোল্ডেন রঙের গাউন, সাদা রঙের ওড়না, চুল জুটি করে বাঁধা, চোখে মোটা কাজল, ঠোঁটে মিষ্টি রঙের লিপস্টিক, হাতে সাদা লাল নীল মিশিয়ে চুড়ি পরা। আদির কাছে অনুকে আকর্ষণীয় লাগতেছে। আদিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অনু লজ্জা পেয়ে গেল আর মনে মনে বলল, ইস, লোকটার কোনো লজ্জা নাই, মা চাচিদের সামনে এইভাবে তাকিয়ে আছে। আয় মা, নাস্তা খেয়ে তারপর কলেজে যাবি। আয়শা চৌধুরীর কথায় আদির হুঁশ ফিরল। মা, আমার শেষ খাওয়া। অনু তুই তাড়াতাড়ি করে খেয়ে আয়, আমি ওয়েট করতেছি। ওকে আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি।
তারপর অনু নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে বাইরে দেখে আদি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনুকে আসতে দেখে আদি গাড়িতে গিয়ে বসলো। অনু তাড়াতাড়ি করে গিয়ে আদির পাশে বসলো। তারপর আদি গাড়ি স্টার্ট দিল। তারপর অনুকে এক হাত দিয়ে টান দিয়ে কোলে বসিয়ে দিল আর বলল, আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন বেবি, সবটা রাতে সুদে আসলে আদায় করে নিব। হি 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 হি। অনু লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে দিল। আদি অনুর লজ্জা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলল, জান, তোমাকে না জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। দূর, তুমি খুব খারাপ, বাজে লোক, আমাকে শুধু লজ্জা দাও। অনুর কথা শুনে আদি করে হেসে উঠল আর বলল, পাগলি একটা। তারপর কলেজের সামনে গাড়ি থামিয়ে দিল। অনুকে যেই না নামাতে যাবে আদি হ্যাসকা টানে নিজের কোলে বসিয়ে বলল, আমার মিষ্টি না দিয়ে চলে যাচ্ছ? এখন না, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ ছাড়ো। আদি অনুর কপালে ঠোঁট ছুঁয়ে ছেড়ে দিয়ে বলল, শোনো, কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবা না। মানে আমি যেন শুনি না তুমি অন্য ছেলেদের সাথে কথা বলছো, কেমন? আচ্ছা। তারপর অনু গাড়ি থেকেই নেমে গেল। আদি বলল ছুটির সময় নাকি আমি এসে নিয়ে যাব। ওকে, বাই। বাই। আদি চলে গেল আর অনু কলেজের ভেতরে ঢুকে গেল। অনু ভিতরে গিয়ে দেখে অলি বসে আছে মাঠে। অনু দৌড়ে গিয়ে অলির পাশে বসে পড়ল। অনুকে দেখে অলি গাল ফুলিয়ে বসে আছে। ওদিকে ধাক্কা দিয়ে অনু বলল, আমার চানের কি হয়েছে? কথা কেন বলতেছে না? অলি মন খারাপ করে বলল, জান, অনেক বড় ঘটনা ঘটে গেছে, কি করব বুঝতে পারছি না। মন খারাপ করে অনু বলল, কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। অলি অনুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এবার অনু সিরিয়াসলি ভাবে বলল, জান, কি হয়েছে বলো আমায়। অলি অনুকে ছেড়ে দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু অনু লাফিয়ে উঠে বলল, কি তোর বিয়ে? ইয়াহু, আমার জানের বিয়ে, কত মজা করব। এইভাবে অলি আরো জোরে কান্না করে দিল। অনু জড়িয়ে ধরে বলল, কান্না করে না, শোন, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। ও ওয়েট, তোর কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ থাকলে তুই জানতি না? তাও ঠিক। আরে কি কারণে সেটা তো বলবি। আমার যার সাথে বিয়ে সে কানাডা থাকে, সেই সুবাদে আমাকেও বিয়ের পরের দিন কানাডা নিয়ে চলে যাবে। তো কি হয়েছে, আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। ও জান, তোর বিয়ে আমাকে ট্রিট দিবি না? অলি বলল, দিব তো, চল তুই যা খাবি আজ তোকে তাই খাওয়াবো। তারপর ওরা ফুচকা খেতে চলে গেল। ফুচকাওয়ালাকে বলল, মামা ঝাল ঝাল করে ফুচকা বানান। ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে ওদের দিল। অনু অলি খাওয়া শেষ করে টাকা দিয়ে চলে আসলো। অনু বলল, আচ্ছা তুই এখন চলে যা। তারপর অলি চলে গেল। অনু অনেকটা সময় দাঁড়িয়ে থেকেও যখন আদি আসলো না তখন একাই যাবে, যেই ভাবা সেই কাজ, একাই চলে গেল। কিছু দূর যাওয়ার পর পাশের রেস্টুরেন্টের দিকে তাকিয়ে যা দেখলো তা দেখে অনুর দুনিয়া থমকে গেল। কখনো যে অনু মাঝ রাস্তায় চলে এসেছে ও জানেই না। পেছন থেকে একটা ট্রাক ধরে আসছে, তা অনুর কোনো খেয়ালই নেই। আশেপাশের লোকগুলো চিৎকার করে বলতেছে রাস্তা থেকে সরে যেতে, কিন্তু তা অনুর কান পর্যন্ত পৌঁছায় না। ট্রাকটা এসে অনুকে ধাক্কা মেরে চলে গেল। মুহূর্তেই অনুর দেহটা ছিটকে পড়ে মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ে রাস্তায় লাল হয়ে গেল। কিছুক্ষণ আগে অনু দেখে যে আদি রেস্টুরেন্টে একটা মেয়ে আদির এক হাত জড়িয়ে ধরে বসে আছে, আর আদি কি যেন বলতেছে মেয়েটাকে চেপে ধরে, আর মেয়েটা এক ধ্যানে আদির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আদি মেয়েটাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা কান্না করেই যাচ্ছে। হঠাৎ বাইরে মানুষের চেঁচামেচির শব্দে বাইরে এসে মানুষের ভিড় সরিয়ে অনুকে রক্তাক্ত লাল নিথর দেহ পড়ে থাকতে দেখে আদি থমকে গেল। আদির দুনিয়া যেন থমকে গেছে, কথা বলতে ভুলে গেছে। আদি চিৎকার করে অনুকে ডেকে অনুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর আদি হসপিটালে জরুরি বিভাগের সামনে হাঁটু ঘিরে বসে আছে, আর কান্না করে বলতেছে, আমার জন্য অনুর আজ এই অবস্থা। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল। এরই মধ্যে বাড়ির সবাই একসাথে দৌড়ে এসে আদিকে বলতেছে,
কেমনি কি হলো। আদি যেন পাথর হয়ে গেছে। ডাক্তার বের হয়ে বলতেছে, রোগীর বাড়ির লোককে বলো আমি রুগীর বাবা, আমাকে বলুন রুগীর কি অবস্থা। ডাক্তার বলল। তা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল। আদি যেন নিস্তব্ধ হয়ে গেল। রোগীর অবস্থা খুব খারাপ। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না। বাঁচবে কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। আপনারা আল্লাহকে ডাকেন। আদি ডাক্তারকে বলল, প্লিজ ডাক্তার, অনুকে ঠিক করে দেন প্লিজ। ডাক্তারের হাত ধরে ডাক্তার আদির উদ্দেশ্যে বলে ওঠে, বাকি কথাগুলো বলা হলো না আর ডক্টরের। তার আগেই ঝড়ের গতিতে আদি গিয়ে ডক্টরের কলার চেপে ধরে বলল, শালা, আর একবার যদি বলিস অনু বাঁচবে না তোকে এখানেই খুন করে ফেলবো, হারামির বাচ্চা। আদির হঠাৎ কাছে ভয়ে ছিটকে যায় ডক্টর। আদিকে বলার মতো কোনো কিছু শব্দ নাই ডক্টরের, তাই তিনি ভয়ে তাকিয়ে থাকে আদির দিকে। এতে যেন আদি আরও হিংস্রতার রূপ ফুটে ওঠে চোখে মুখে। মুহূর্তেই অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হারামির বাচ্চা, তুই আমার বউয়ের বাঁচা মরার টিকিট দিবি? তোকে শালা জানে মেরে দিব। আমার বউ ঠিক হলে তোকে আর তোদের সব কয়টা ডক্টরকে মেরে পুঁতে ফেলবো, আর তোর এই হসপিটালটা ভেঙে ফেলবো। একটা ইটও আস্ত থাকবে না। মা, এবার ডক্টর আদির থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে গেল। আদি কি শুরু করছো? ডক্টরের সাথে কেন এমন করতাছো? আল্লাহকে ডাকো, বাঁচা মরা সব তার হাতে। আহিয়ান চৌধুরীর কথায় আদি আরও খেপে উঠল। হসপিটালের সব কিছু ভাঙচুর করা শুরু করলো। যেই ফেরাতে যায় তাকেই আঘাত করে বসে। আদির এমন রূপ দেখে সবাই ভয়ে ছিটকে আছে। আদি হসপিটালের সব কিছু ভাঙচুর করে ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও ভাঙচুর করা থামছে না। তাই দেখে আসিফ চৌধুরী ফিরাতে গেলে ভুলবশত আসিফ চৌধুরীও আঘাত লাগে। তা দেখে আহিয়ান চৌধুরী নিজে রাগ দমে রাখতে না পেরে আশিককে টেনে সামনে দাঁড় করিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় আদির কালে। রাগে আহিয়ান চৌধুরীর চোখ দিয়ে যেন আগুন ঝরতেছে। আদি মাথা নত করে চোখের জল গড়িয়ে পড়ে, হাঁটু করে বসে চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎ করে আদির কান্না দেখে সবাই থমকে যায়। যে ছেলে ব্যথা পেলেও কখনো কাউকে বলতো না, আজ সেই ছেলে ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে চিৎকার করে কাঁদতেছে। আদির কান্না দেখে হসপিটালের প্রত্যেকটা মানুষের চোখে জল ফেলতেছে। কতটা ভালোবাসলে এভাবে কান্না করে। কেটে গেছে অনেকটা সময়। 24 ঘন্টা পার হয়ে গেছে, আরও 1 ঘন্টা আগে, কিন্তু অনুর জ্ঞান এখনও ফেরেনি। আদির পাগলামি এক সময় ভয়াবহ রূপে ধারণ করে দেখে আহিয়ান চৌধুরী ডক্টরকে বলে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয় 24 ঘন্টার জন্য। এরই মধ্যে ডক্টর তাড়াহুড়ো করে ছুটে এসে বলে পেশেন্টের জ্ঞান ফিরেছে। আর 43 বছর ডাক্তার জীবনে এটি মিরাকেল। পেশেন্ট মরতে মরতে বেঁচে উঠল। 5% বাঁচার কথা ছিল, কিন্তু মিরাক্কেল ঘটল। বলতেই হবে সত্যিকারের ভালোবাসার জোর 1000 গুণ বেশি। আল্লাহ তাআলাকে হাজার হাজার শুকরিয়া। কিন্তু পেশেন্ট শুধু আদি ভাইয়া করতেছে। ডক্টরের কথা শুনে বাড়ির সবাই যেন প্রাণ ফিরে পেল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলো। ডক্টর, আমরা কি অনুর সাথে দেখা করতে পারবো? আচ্ছা, আমরা একজন একজন করে দেখা করব। তারপর অনিতা চৌধুরী আগে গেল। অনিতা চৌধুরী অনুর কেবিনে প্রবেশ করে দেখে অনু চোখ বন্ধ করে শুয়ে আছে। অনিতা চৌধুরী অনুর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর আস্তে করে অনুকে ডাকে, মা আমার সোনা মেয়ে। অনিতা চৌধুরীর ডাকে অনু পিটপিট করে তাকালো। মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। অনিতা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে বলল, মা এখন কেমন লাগছে? অনু মুচকি হাসলো, যার অর্থ ভালো লাগতেছে। একে একে সবাই এসে দেখা করে গেল, কিন্তু অনুর চোখ শুধু আদিকে খুঁজতেছে। আয়শা চৌধুরী আসলো দেখা করতে। আমার সোনা মেয়ে, এখনো কি খারাপ লাগছে? অনু মুচকি এসে বলল, না বড়াম্মু, এখন আর খারাপ লাগতেছে না। আচ্ছা আদি ভাইয়া কই? আছে এখানে, একটু পরে চলে আসবে। আমার সোনা মেয়ে, এখন একটু ঘুমাও। বড়াম্মু, ঘুম তো আসতেছে না। অনিক চৌধুরী বলল, আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমাও। আচ্ছা।
এরই মধ্যে আদি দৌড়ে কেবিনে প্রবেশ করলো। আদির পিছে একজন ডক্টরও, আর বলতে লাগলো, মিস্টার আদি প্লিজ দাঁড়ান, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। আদি দৌড়ে এসে অনুকে জড়িয়ে ধরলো। আদির মনে হচ্ছে কত দিন, কত মাস, কত বছর ধরে দেখে না। অনুকে জড়িয়ে ধরে আদির মনে হচ্ছে অশান্ত মন শান্ত হয়ে গেছে। আজ 3 দিন পর অনুকে রিলিজ দেওয়া হয়েছে। আদি, আহিয়ান চৌধুরী, আসিফ চৌধুরী অনুকে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর বাড়ির মহিলারা বাড়িতে চলে গেছে। আদি অনুকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়, নিজেও অনুর পাশে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর 30 মিনিট পর বাড়িতে চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে অনিতা চৌধুরী দরজা খুলে দিল। দরজা খুলে অনুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। অনু বলল, প্লিজ আম্মু, কান্না থামাও। অনিতা চৌধুরী কান্না করেই যাইতেছে, তাই অনু বলল, আম্মু, আমাকে দরজার মধ্যে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে আসতে দেবে না? অনিতা চৌধুরী, হ্যাঁ ভিতরে এসো তোমরা। তারপর সবাই ভিতরে চলে আসলো। এরই মধ্যে কেটে গেছে অনেকটা দিন। অনু এখন সম্পূর্ণ সুস্থ। আদি চিৎকার করে ডাকতেছে, অনু, অনু, কি তুই? আমার ওয়ালেটটা কই, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ যাই, এটি কি হলো? ওয়ালেট তো তোমার কাছেই, আমাকে কেন ডাকলে? কত কাজ বাকি আছে। জানি তো, আমার পিচি বউটা বড় হয়ে গেছে, নিজের সংসার গুছিয়ে নিতে জানে। জড়িয়ে ধরে অনুর কাঁধে মুখ গুজে দিয়ে কথাগুলো বলল। অনু ঘুরে আদিকে জড়িয়ে ধরলো আর বলল, ভালোবাসি, 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 এত ভালোবাসি। 2 হাত প্রসারিত করে বললাম। আদি অনুকে জড়িয়ে ধরে, আমিও ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুমি ভালো না বাসলেও আমি বাসি, তুমি না চাইলেও আমি চাই। কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর। অনু এখন সংসার গুছিয়ে নিতে শিখে গেছে। অনু আর আদির একটা ফুটফুটে ছেলে হয়েছে, তার নাম আদিল আহমেদ অনিক। অনু আর আদির নাম মিলিয়ে রেখেছে। আদিলের বয়স এখন 3 বছর। আম্মু আম্মু পছা আম্মু, কোথায় তুমি? কি হয়েছে আমার ছোট ছেলেটার? আমার চকলেট কেন খাইছো? রাগে চোখ লাল করে বলল কথাগুলো। কি হয়েছে আমার দাদু ভাইয়ের? সোনা, তুমি রেগে কেন গেছো? দাদিমা দাদিমা, তোমার ছেলের বউ আমার চকলেট খেয়েছে। ও তাই? আমি আম্মুকে বকা দিয়ে দেব, কেমন? ওকে। কি হয়েছে আমার বাবাটার? আদিলকে কোলে তুলে নিয়ে, আব্বু আব্বু, আম্মু আমার চকলেট খেয়েছে। ও তার জন্য আমার বাবাটা রাগ করে আছে। ওকে। আদি চকলেটের একটা বক্স বের করে, বাবাটা দেখো তো এটা কি। আদিল আদির হাতের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আদি আদিলকে কোলে তুলে নিল আর বলল, যাও সোনা, দাদুর সাথে গিয়ে চকলেট খাও। ওকে। আদিল আয়শা চৌধুরীকে টানতে টানতে নিয়ে চলে গেল। আদি এসে অনুকে গিয়ে জড়িয়ে ধরল। আমার বউটা এত রেগে কেন আছে? তোমার ছেলেটা অনেক দুষ্ট হয়ে গেছে, বলে কি দাদুমা দাদুমা, তোমার ছেলের বউ আমার চকলেট খেয়ে নিয়েছে। তুমি ওর চকলেট কেন খাইছো? তাই তো ও ওই কথা বলছে। যেমন ছেলে তেমন তার আব্বু। আমার আর একটা মেয়ে হোক, আমি আর আমার মেয়ে এক দলে থাকবো। ও তাই তো, চলো মেয়েকে আনার ব্যবস্থা করি। অনুকে গভীরভাবে জড়িয়ে ধরে বলল, মানে? দাঁড়াও, মানে বুঝতে পারবে। আদি অনুকে কিছু বুঝতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পূর্ণতা পেল অনু, আদির ভালোবাসা। এভাবেই যেন পূর্ণতা পায় সকল ভালোবাসা।